কথা বাদ দিলাম, যারা একেবারে ঘোরতর আওয়ামী লীগের সমর্থক, এইরকম কোটি কোটি মানুষের জীবন দারুল হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শান্তিতে নোবেল বিজয়ী, একেবারে ভদ্রলোক মানুষ, বয়স্ক মানুষ, সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে, অঢেল অর্থবিষ্ট পুরস্কার, মান সম্মান। একটা মানুষের আসলে তার যে ৮৬ বছর জীবন, সুদীর্ঘ জীবন, এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা নয়। এটি অতীতে কখনই এই বয়সে এসে একজন নির্লোভ লোক, যার এক পা কবরে এক পা দুনিয়াতে, তিনি সঙ্গতির কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোনো কর্মকাণ্ড করার জন্য যাকে নিয়ে জমিনে তাকে অমরত্ব দান করে। তার জীবনে অনেক ব্যথা ছিল, বেদনা ছিল, আওয়ামী লীগ সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন সেই কষ্টগুলো সঙ্গত কারণে অন্য কাউকে দেবেন না। এটি হলো সত্যিকার মানবতার শিক্ষা। কিন্তু গত ৪ মাসে আমরা যা কিছু দেখছি, যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়েছে, এটি ব্যথা বেদনা বা যেটিকে বলা হয় গ্রিক ট্র্যাজেডি, সেই গ্রিক ট্র্যাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক সিনেমা আমরা পড়ি, এটা একটা ঘটনা ঘটছে, দেশ কাঁপানো ঘটনা। আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হলো বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা, প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয়। আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট ইজ ওকে, কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহিঃশত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য। যদি আমাদের পুলিশকে ধরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণ ভ্রমরা, কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন, ধারা উপধারা শিরা উপশিরার মাধ্যমে এসে ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড, এখানে এসে যে একত্র হয়, সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে সেটি হলো রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র, যেটিকে সচিবালয় বলা হয়, দ্য সেক্রেটারিয়েট। এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে। এটা কোনো সাধারণ আগুন নয়, এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এই আগুন অনেক মানুষকে, দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে, জ্বলন্ত চিতায় ফেলে একটি মানুষকে যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে মারতে চান, তো সেই মানুষের যদি সাধারণ বোধ থাকে, ধরুন আপনি বা আমি, আমাদের যদি স্বাভাবিক বোধ থাকে, আমাদেরকে পিঠমোড়া করে বেঁধে দাঁড়িয়ে রাখ, এবং আমরা জানি যে একটু পরেই আমাদেরকে সেই চিতার মধ্যে নিক্ষেপ করা হবে। ঠিক ওই সময়টিতে আমাদের মন এবং মননে যে আপনার যন্ত্রণা হবে, সেই মন এবং মননের যে যন্ত্রণা হবে, সেই যন্ত্রণাটাই মূলত এখন আমাদের এখান থেকে হতে হচ্ছে। এই সময়টাতে আমরা যে পর্যায়ে পড়েছি, তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না। এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন। এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার আগুন। এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তছনছ করে দেওয়ার আগুন। তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি। আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার। এর কারণ হলো ওই সচিবালয়ের সঙ্গে বহুদিনের সম্পর্ক, এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে ৭ নম্বর ভবন, ওই ভবনের প্রতিটি তলাতে, প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল, সংসদ সদস্য হিসেবে, সাংবাদিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। তো কাজেই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয়, তা যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তাহলে সেই বাধা, সেই বিঘ্ন এবং সেই জালিয়াতির যে ক্ষত, সেটি আগামী ২০-২৫ বছর, ৫০ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ আছেন। সম্মানিত দর্শক, ১৩০৮ জন ভাই এবং বোনেরা আমার সঙ্গে আছেন। এখানে অনেকেই মন্তব্য করছেন, অনেকে অনেক কথা বলছেন। আমি সব কথাগুলোই বলবো এবং প্রাণান্ত চেষ্টা করব যেন কোনো অবস্থাতেই পক্ষপাত দুষ্ট না হয়। এখানে আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা ইউনূস বিরোধী স্লোগান দিচ্ছেন, আবার অনেক সরকারের আওয়ামী লীগ পক্ষে লোকটা প্রশ্ন করেন নিজেকে, উত্তর হলো দুর্নীতি নথি পড়িয়ে দিতে, দুর্নীতির পাহাড় কাদের, আমলা আর রাজনীতিবিদ। এরকম অসংখ্য। আর একজন বলছেন যে আচ্ছা ১০ তলায় কুকুরের কাজ কি? তারপরে ভাই চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, চট্টগ্রাম থেকে দেখছি। একজন বলছেন হায় গোলাম গোলাম। আবার বলছি আপনাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, এবং আপনি এই যে আমাকে যে উপাধি দিয়েছেন, কিয়ামতের দিন আপনার এই উপাধির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আপনাকে আসামি হিসেবে দাঁড়া করাবো, যে আমার ভিতরে কি ময়লা আছে যেটা আপনি দেখেছেন, সেই ময়লাগুলোর ব্যাপারে আপনি কিয়ামতের দিন সাক্ষী দিবেন। আপনার এই আজকের এই দিনে এই সবাইকে সাক্ষী রেখে আমি এই কথা বললাম যে আমাকে এই গালি দিয়েছেন, হায় গোলাম মাইলা রনি, যে লোকে দিয়েছেন, আল্লাহ আপনাকে রহম করুন। এই আগুন নিয়ে কথাবার্তা কি হচ্ছে? প্রথম কথাবার্তা হলো যে সচিবালয় এখন উত্তপ্ত। ১ নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের
যে প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান। এবং যিনি বা যারা এটা গেল একটা সমস্যা। এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত এবং কর্মকর্তা-কর্মচারী যারা আছেন তারা অশ্লীল, অশ্রাব্য ভাষায়, বিদ্রোহাত্মক ভাষায়, একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না। এটা হলো প্রকাশ্য। অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন এবং আপনারা জানেন যে আমাদের যারা বলেন যেই লাউ সেই কদু। এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, মানবপ্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা করাটাকে তারা ইবাদত মনে করেন। আর 99% কর্মকর্তা-কর্মচারী তারা যে বেতন পান বিশ্বাস করেন সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও মানে যে পরিমাণ বাসা ভাড়ায় খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না খরচ করছেন। ছেলেমেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে। কিংবা টিউনো পর্যায়ের কর্মকর্তা, উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে। তো এটা সিভিল সার্ভিসের সাথে, সাথে পুলিশের একজন ঢাকা শহরে ধানমন্ডিতে ১০টা-১২টা অ্যাপার্টমেন্ট রয়েছে। হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছেন। যারা ডিআইজি হয়েছেন, এডিশনাল আইজি হয়েছেন, কাস্টমসের যারা কমিশনার আছেন বা ইভেন কাস্টমসের যারা সব বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে। তার সঙ্গে, সঙ্গে একেবারে পিয়ন দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন, তারপরে সচিব সাহেবের গানম্যান এদেরকেও শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতিবাজ চক্র। এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয়। পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হলো এই চক্রটার ১৯-২০ হয়নি। হাতে গোনা কিছু আই ওয়াশ হয়েছে। যেমন ধরুন আওয়ামী লীগ চলে গিয়েছে। আপনি হয়তো ৫০-৬০ জনকে ২-৩০০ লোককে ওএসডি করেছেন। কিন্তু এই যে বিশাল কর্মী বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমনভাবে একীভূত করে ফেলেছেন যার একটা উদাহরণ দেই। একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদার কর্মকর্তা। দুজনকে আমি চিনি। তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী যে স্যার একটা ভালো সুসংবাদ আছে। আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি। তা আমি খুব অবাক বিস্ময়ে তাকালাম যে এই লোক বলে কি? মানে গতকাল পর্যন্ত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তার পাছাটা রীতিমতো প্রাণী ছিল। সে এখন ১৫ দিন হয়ে সারতে পারেনি। সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে? কিন্তু এখন চিন্তা করেন তো যে বাংলাদেশের ৩টি নির্বাচনের ৬৪টি জেলায় যদি হয় ৩ ৭ ২০০ ২০০-র মতো ডিসি ১৪০০ দায়িত্ব পালন করেছে। ১৮তে পালন করেছে, ২৪-এ পালন করেছে। এই ২০০ কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা। হোয়ার দে আর? এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল। এই ২০০ জন ডিসির সাথে, সাথে ২০০ জন এসপি ছিল। এসপির সাথে এডিশনাল এসপি ছিল। আরো কতজন? আমি এই ২০১৮ সালের নির্বাচনের সময় তো আমি আলতাফ হোসেন চৌধুরী সাহেব আমরা যারা প্রার্থী ছিলাম পটুয়াখালীতে আমরা একত্রে ঘোরাফেরা করতে পারতাম না। তো আমি একদিন আলতাফ চৌধুরী সাহেবের বাড়িতে যাচ্ছি। এর মধ্যে দেখি যে একজন এডিশনাল এসপি একেবারে যুদ্ধের পোশাক পরে ওই আলতাফ চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন প্রায় ৩০-৪০ জন পুলিশ নিয়ে এবং তাদের ছত্রছায়ায় সেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা আলতাফ চৌধুরীর বাড়িতে আক্রমণ চালালেন। আমরা সেই আক্রমণের তাড়নায় চৌধুরী সাহেব ভদ্রলোক মানুষ উনি গিয়ে সেই এডিশনাল এসপিকে সালাম দেওয়ার চেষ্টা করলেন। তিনি সালাম দিলেন না এবং তিনি তার দিকে এমনভাবে তাকালেন উনি যে হ্যান্ডশেক করবেন। একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিমান বাহিনী প্রধান সে সাহসী তিনি পেলেন না। আচ্ছা এখন আমার প্রশ্ন সেই এডিশনাল এসপি এখন কোথায় আছে? অথবা ধরেন বিএনপির জমানাতে যে হাওয়া ভবনকে নিয়ে যে দুর্নাম হয়েছিল, বদনাম হয়েছিল। অনেকগুলো ডিসি, বগুড়ার ডিসি, বগুড়ার এসপি, ঢাকার অনেক পুলিশ কর্মকর্তা সে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত অন্তত পক্ষে যারা লুটপাট করে একেকজনের শত, শত কোটি, এখন তো হাজার কোটি তখন তো শত কোটি। সেই শত কোটি টাকার মালিক হয়েছেন। এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগ চাকরি বাইরে রেখেছে, অনেকে ওএসডি করেছে, অনেকে চাকরিচ্যুত করেছে, আবার অনেকে ভোল পাল্টে তারা এই প্রশাসনে রয়ে গেছে। এখন সেই কর্মকর্তাগুলো বলেন তো কোথায় আছে, কেমন আছে, কি করছে? তো এই জিনিসগুলো মানে সচিবালয়কে কেন্দ্র করে যা কিছু হচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তিনি রাতারাতি সংস্কার আনবেন এটি কল্পনা করা যায় না। এটা ওনার ভিডিওটি করার আগে দেখলাম যে মিস্টার ফিদেল ক্যাস্ট্রো, আপনারা ফিদেল ক্যাস্ট্রো নাম জানেন যে পৃথিবীর যে কজন গত ২-৩০০ বছরের মধ্যে সফল বিপ্লবী, যিনি বিপ্লব করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ জয় করার পর একটা